একদম প্রথম স্টার্টিং যে টপিকটা একদম বেসিক টপিক, সেটা হচ্ছে টাইপস অফ ফ্র্যাকচার, ঠিক আছে? আর তারপরে যে টপিকটা ফ্র্যাকচার হিলিং, এটা তো অ্যাকর্ডিং টু তোমাদের মানে যেটা সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী এটা সিলেক্ট করা হয়েছে আর কি, মানে যেরকম অ্যাকর্ডিং টু আছে সেইভাবে। এর আগে একটা টপিক ছিল বোন ফিজিওলজি, মোস্ট প্রবাবলি বোন ফিজিওলজিটা বাদ গেছে, ওটা পরে একবার আমরা একটা ক্লাসে কভার করে নেবো। আচ্ছা, ফ্র্যাকচার টাইপস একদম বেসিক টপিক, মানে খুব সিম্পল ভাবে তোমাদের পার্ট ওয়ানে বিশাল কিছু ভাবে মানে এক্সট্রা ইলাবোরেটেড কিছু মানে বোঝার বা বলার কিছু নেই। কিছু কিছু বলে যাবে, ভালো করে বুঝে যাবে, ছবি আছে ভালো করে বুঝবে। আর ফ্র্যাকচার হিলিং টপিকটা খুব মানে ডিফিকাল্ট, আই থিঙ্ক নট ডিফিকাল্ট, ইটস ইন্টারেস্টিং। ওকে, ফ্র্যাকচার হিলিং ইজ ভেরি ইন্টারেস্টিং। তোমরা পার্ট ওয়ানে বা পার্ট টু ফাইনাল যখন দেবে, হয়তো কিছু কিছু কোশ্চেন ফ্র্যাকচার হিলিং থেকে আসতে পারে, মানে আসে অনেক সময়। আর আমাদের পোস্ট গ্রাজুয়েট যারা পিজিডি থাকে তাদের ক্ষেত্রে তো খুব ইম্পর্টেন্ট টপিক ফ্র্যাকচার হিলিং। ফার্স্ট ইজ দ্য বেসিক কোশ্চেন, হোয়াট ইজ ফ্র্যাকচার? হ্যাঁ, তো ফ্র্যাকচার মানে হচ্ছে দের ইজ এনি ডিসকন্টিনিউটি অফ এ বোন। তো হোয়াট ইজ ফ্র্যাকচার? ফ্র্যাকচার কাকে বলে? খুব সাধারণ অর্থে হচ্ছে এনি ডিসকন্টিনিউটি অফ এ বোন। বোন মানে বোনের যে আউটার মার্জিন, বোনের আউটার মার্জিনকে কি বলে? কর্টেক্স, তাই তো? সো এনি ডিসকন্টিনিউটি অফ এ কর্টেক্স, ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ ইটস এ ফ্র্যাকচার। ডিসকন্টিনিউটি মানে যে কোনো জায়গায় কোনো ব্রেক, সেটা ব্রেক হতে পারে, সেটা ডিসপ্লেসড হতে পারে, আনডিসপ্লেসড হতে পারে, বাট ব্রেক অফ এনি কর্টেজ, দ্যাট ইজ ফ্র্যাকচার। কমন কজেস অফ ফ্র্যাকচার, যে কোনো ফ্র্যাকচারের কজ কি কি হতে পারে? সাধারণ মাথায়, একদম সাধারণ ব্ল্যান্ড প্রসেসকে আমরা যদি ভাবি, প্রথম আমাদের মাথায় কি আসবে? ইটস এনি কাইন্ড অফ ট্রমা, তাই তো? এনি ট্রমা, কোনো জায়গায় চোট লাগলো, সো ফ্র্যাকচারের একটা মোস্ট কমন কারণ। এছাড়াও আরও অনেক কিছু কারণ আছে ফ্র্যাকচারের, যে কোনো ফ্র্যাকচার হওয়ার পেছনে। কীরকম? ফল ফ্রম হাইট, ইটস কাইন্ড অফ এনি ট্রমা, ঠিক আছে? কার অ্যাক্সিডেন্ট, ইটস কাইন্ড অফ এনি ট্রমা। ডাইরেক্ট ব্লো, এটাও এক রকমের ট্রমা, ঠিক আছে? রিপিটেটিভ ফোর্সটা হচ্ছে একটা ডিফারেন্ট থিং। রিপিটেটিভ ফোর্স মানে কীরকম? যাদের ক্ষেত্রে অনেক সময় বোন অস্টিওপোরোটিক থাকে, অস্টিওপোরোটিক মানে বোঝো, মানে বোনের ডেন্সিটি বা বোনের স্ট্রেংথ কম, ঠিক আছে? তাদের ক্ষেত্রে ধরো সে কীরকম, একজন এজেড মহিলা, ঠিক আছে, এজেড মহিলা, তাদের ক্ষেত্রে কী হয়? অনেক সময় একটা স্ট্রেসের কারণে, স্ট্রেস মানে ধরো উনি হাঁটাচলা করছেন, কাজ করছেন, তো একটা মানে আমাদের টিবিয়া বারবার বারবার কোনো একটা জায়গাতে রিপিটেড স্ট্রেস হতে হতে ওই জায়গাতে একটা ফ্র্যাকচার তৈরি হয়, ঠিক আছে? ইট ইস নট আ কমন ফ্র্যাকচার, কারণ কি? ইটস নট কাইন্ড অফ এনি ট্রমা, মানে ট্রমা থেকে নয়। সো রিপিটেটিভ ফোর্স থেকে যেগুলো ফ্র্যাকচার হয়। আবার কীরকম? রানার্স মানে ধরো ম্যারাথন রান করে বা তোমার ধরো লং কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি করে, লং জাম্প করে, তাদের ক্ষেত্রে কি হয়? ওই ফুটের মেটাটার্সেলে, বেসিক্যালি মেটাটার্সেলে অনেক সময় স্ট্রেস পড়ে, বারবার স্ট্রেস হতে হতে, মানে রিপিটেটিভ স্ট্রেস হতে হতে ফ্র্যাকচার তৈরি হয়, ঠিক আছে? সেটাকে অনেক সময় স্ট্রেস ফ্র্যাকচার বলি। আচ্ছা, তারপর হচ্ছে প্যাথোলজিক্যাল। হ্যাঁ, প্যাথোলজিক্যাল একটা জিনিস বুঝতে পারছো, যে একটা বোন মানে ডাইরেক্ট হিট হলো, ট্রমা হলো, ফ্র্যাকচার হলো, হ্যাঁ চলে ডাইরেক্ট হিট হলো, ট্রমা হলো, ফ্র্যাকচার হলো, দ্যাটস কাইন্ড অফ ট্রমাটিক ফ্র্যাকচার। সেকেন্ড ফ্র্যাকচার হচ্ছে প্যাথোলজিক্যালটা কেন বলছি? বোনের স্ট্রেংথ, একটা নর্মাল অ্যাডাল্ট পার্সনের বোনের স্ট্রেংথ থেকে যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে দেয়ার ইজ মানে এরকম কোনো ব্যাপার নেই যে সবসময় একটা অবভিয়াস ট্রমার দরকার হয়। সাপোজ যে কোনো একটা টুইস্টিং ইঞ্জুরি হলো, হয়তো আমি উঠে দাঁড়ালাম, যেমন ওল্ড এজ পেশেন্টদের ক্ষেত্রে। হ্যাঁ, ওল্ড এজ পেশেন্টদের ক্ষেত্রে কীরকম হয়? অনেক সময় এটা এত দেখবে, তোমরা যখন ক্লিনিক্যাল যাবে আমাদের এতে ওপিডিতে যখন যাবে তখন দেখবে হিস্ট্রিটা শুনবে, অনেক ক্ষেত্রে কি হয়, ওল্ড এজ মানে জেরিয়াট্রিক পেশেন্টদের নেক অফ ফিমার ফ্র্যাকচারের কারণটা কীরকম হয়? বলে যে স্যার আমি তো বসেছিলাম, বসে উঠে ঘুরতে গেলাম, এখানে কট করে আওয়াজ হলো, ভেঙে গেল। মানে দেয়ার ইজ নাথিং সো অবভিয়াস ট্রমা, কোনো এরকম কোনো বড় ইঞ্জুরি কিছু নেই যে পড়ে গেছে কিছু না, অথচ একটা ছোট্ট টুইস্টিং পরে ফ্র্যাকচার হয়। সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, আমরা অনেক সময় বলে থাকি। কারণ কি? কারণ ইফ দেয়ার ইজ সামথিং প্যাথোলজি ইন দ্য বোন, দেন ক্যান বি দ্য ফ্র্যাকচার, রাইট, উইদাউট এনি ট্রমা। প্যাথোলজিটা কী কী হতে পারে সেটা আমি পরে আসছি, কী কী প্যাথোলজি থেকে ফ্র্যাকচার হয়। একটা কমন ব্রড সেন্সে যেটা ভাবা উচিত, যে একটা ফ্র্যাকচার কী কী কারণ হতে পারে, সেটা আমি এখানে ইলাবোরেট করলাম। এটা এই যে চারটা যে মেন তোমার কলাম দেওয়া আছে, এই চারটা কলাম বেসিক্যালি আমরা বলতে পারি যে এটা মানে মেন যে চারটা কারণে ট্রমা মানে ফ্র্যাকচার কারণ হয়, মানে ফ্র্যাকচার হয়। এক হচ্ছে ডাইরেক্ট ব্লো, যেটা আমি বললাম একটু আগে। ধরো সাপোজ কি হলো, আমি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, বাইকে যাচ্ছি আর ডাইরেক্ট পায়েতে ব্লো হলো, এখানে একটা ফ্র্যাকচার হলো, এটাকে ডাইরেক্ট ব্লো। সেটা হচ্ছে ক্রাসিং ফোর্স মানে সেম কাইন্ড অফ আরটিএ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মানে সামনে থেকে একটা মানে হেড অন কলিশন, ঠিক আছে? সামনে থেকে একটা গাড়ি আসছে, এদের থেকে একটা বাইক যাচ্ছে, একটা জোর আমার পায়েতে জোর একটা থার্স হলো দুদিক থেকে, সো সাম কাইন্ড অফ ক্রাশ হলো।
সাডেন টুইস্টিং ইনজুরি মানে অনেক সময় একটা খুব ধরো তোমার যদি একটা সহজ উদাহরণ দেওয়া হয়, পাঞ্জা খেলা দেখেছো? পাঞ্জা খেলা অনেক সময় খেলে, পাঞ্জা খেলতে, ঠিক আছে? পাঞ্জা খেলতে দেখেছো? পাঞ্জা খেলাতে তো কমন ফ্র্যাকচার হয়, ঠিক আছে? পাঞ্জা খেলাতে স্পোর্টসম্যানদের ক্ষেত্রে কমন ফ্র্যাকচার হয়, সেটা হচ্ছে হিউমারাস ফ্র্যাকচার এইখানে, ঠিক আছে? হিউমারাস ফ্র্যাকচার কেন হয়? এই যখন এইরকমভাবে একটা ফোর্স লাগায়, অপোজিট থেকে যখন ফোর্স হয়, তো এখানে একটা খুব জোর একটা টুইস্টিং ফোর্স কাজ করে হিউমারাসের ক্ষেত্রে, ঠিক আছে? যেটা অনেক সময় একটা ফ্র্যাকচারে গিয়ে ল্যান্ড আপ করে, ঠিক আছে? মানে একটা টুইস্টিং ফোর্স, মানে খুব জোর একটা টুইস্টিং ফোর্স, যে কোনো টুইস্ট, ঠিক আছে? এক্সট্রিম মাসেল কন্ট্রাকশন, সাডেন অ্যান্ড এক্সট্রিম মাসেল কন্ট্রাকশন। সাডেন অ্যান্ড এক্সট্রিম কন্ট্রাকশন কীরকম? ধরো রানার যারা রান করছে বা লং জাম্প বা হাই জাম্প দেয়, তাদের ক্ষেত্রে অনেক সময় এই যে আমাদের কোয়াড্রিসেপস টেন্ডন, কোয়াড্রিসেপস, এটা কোয়াড্রিসেপস বলে, সবাই জানো কোয়াড্রিসেপস। এই কোয়াড্রিসেপস যখন মানে হঠাৎ করে ধরো একটা জোর পুলিং হলো, হঠাৎ করে পুলিং হলো, কোয়াড্রিসেপস কোথায় অ্যাটাচমেন্ট হয় বলো তো? এই কোয়াড্রিসেপসের অ্যাটাচমেন্ট কোথায়? মানে নিচে কোথায় অ্যাটাচমেন্ট হয়? উপরে বলছি না, নিচে কোথায় অ্যাটাচমেন্ট হয়? টিবিয়াল টিউবারসিটি, ভেরি গুড। তো টিবিয়াল টিউবারসিটি, এটাকে তুমি যদি একটু ভালো করে বেটার ওয়াইতে বলো, তাহলে কি বলবো? যে কোয়াড্রিসেপস টেন্ডন থ্রু প্যাটেলা, থ্রু আমাদের যাচ্ছে টিবিয়াল টিউবারসিটি, মানে প্যাটেলা ইজ এ সিসাময়েড বোন। সো কোয়াড্রিসেপস টেন্ডন কি করছে? কোয়াড্রিসেপস টেন্ডন ইউজিং দ্য প্যাটেলা, কোয়াড্রিসেপস টেন্ডন ইউজিং দ্য প্যাটেলা, হ্যাঁ, নিয়ে মানে হাঁটুর যে মানে ডাইনামিক্স বা কাইনামেটিক্স বলো, সেটাকে প্যাটেলাকে ইউজ করে কোয়াড্রিসেপস টেন্ডন, এর থ্রু দিয়ে গিয়ে লাগছে টিবিয়াল টিউবারসিটিতে, তাই তো? টিবিয়াল টিউবারসিটির ছোট্ট বনি প্রমিনেন্স। অনেক সময় কি হয়, কোয়াড্রিসেপস টেন্ডনের ভিগোরাস কন্ট্রাকশন, সাপোজ অনেক সময় এরকম হয় যে এটা ফুটবল প্লেয়ারদের ঠিক বলবো না, অনেক সময় ধরো ইম্যাচিওর ফুটবল প্লেয়ার, মানে ধরো আমরা হঠাৎ করে ফুটবল খেলতে গেলাম, তো একটা জোর শট দিলাম, একটা জোর শট যখন কোয়াড্রিসেপস সাডেন কন্ট্রাকশন হয়, তো এখান থেকে পুলিং আউট হয়ে চলে আসে ঝট করে, তো টিবিয়াল টিউবারসিটিটাকে উপরে নিয়ে আসে, ইটস কাইন্ড অফ অ্যাভালসন ফ্র্যাকচার, ঠিক আছে? সেটা হচ্ছে এক্সট্রিম মাসেল কন্ট্রাকশনের ক্ষেত্রে হয়। আবার অনেক সময় কি হয়, স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে, ব্যাডমিন্টন খেলছি, ঠিক আছে, বা সাপোজ ওভারহেড কিছু একটা অ্যাবডাকশন করছি, ওভারহেড অ্যাবডাকশন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের, এটা কি মাসেল? আমি পার্ট 1-তে বলেছিলাম একবার, এটা হচ্ছে ডেল্টয়েডের নিচে থাকে রোটেটর কাফ, ডেল্টয়েডের নিচে থাকে রোটেটর কাফ কি করে? শোল্ডারের অ্যাবডাকশন করায়, নট অনলি অ্যাবডাকশন করে, ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন সবই করায়। রোটেটর কাপের মেন যে পার্ট, সেটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন, তাই তো? রোটেটর কাপের মেন পার্ট সুপ্রাস্পাইনাটাস টেন্ডন। তো যখন সাডেন ওভারহেড অ্যাবডাকশন হয়, ওই যে সুপ্রাস্পাইনাটাস টেন্ডনটা সাডেন কন্ট্রাকশন হয়। এবার তোমরা বলো সুপ্রাস্পাইনাটাস টেন্ডনের অ্যাটাচমেন্ট কোথায়? হিউমেরাসের ওপরে সুপ্রাস্পাইনাটাস টেন্ডনের অ্যাটাচমেন্টটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, হেড অফ দ্য হিউমেরাস না, সুপ্রাস্পাইনাটাস কোথায়? হেড অফ দ্য হিউমেরাসের কোথায়? হেড অফ দ্য হিউমেরাস ঠিক নয়, আর একটা পার্ট আছে, বলো কি বলে? দুটো পার্ট, ছোট ছোট টিউবাকেল। হ্যাঁ, গ্রেটিভার্সে ছড়িয়ে যেতে, তো গ্রেটিভার্স ওটা থাকে জিটিতে লাগে, তাই তো? তো ওই জিটিটাকে টেনে নিয়ে চলে আসে, অ্যাভালশন হয়। এটা সাডেন মাসেল পুলিং, এটা একটা এক্সাম্পল দিলাম তোমাকে সাধারণ মাথায় বোঝানোর জন্য, ছবিগুলো দেওয়া আছে, দেখলে বুঝতে পারবে একে একে। আচ্ছা, তো টাইপস অফ ফ্র্যাকচার, আমরা এটাকে টাইপস অফ ফ্র্যাকচারটাকে কিভাবে ক্লাসিফাই করতে পারি? বেসিক্যালি আমরা কিভাবে এটাকে ভাবতে পারি ইন দ্য কমন সেন্স। সো ওয়ান ইজ দ্য কজ অফ ফ্র্যাকচার, মানে অ্যাকর্ডিং টু, মানে কিভাবে আমরা এটাকে যদি ডিভাইড করি, সো এক হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কজ অফ দ্য ফ্র্যাকচার, মানে কজ কিভাবে হয়েছে, ট্রমা থেকে হলো, প্যাথোলজি থেকে হলো, টুইস্টিং থেকে হলো, পড়ে যাওয়া থেকে হলো, কিভাবে হলো, যে কাইন্ড অফ, তাহলে প্রথমটা হচ্ছে কজ অফ ফ্র্যাকচার। দ্বিতীয়টা হচ্ছে প্যাটার্ন, মানে অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন ফ্র্যাকচারকে আমরা টাইপকে ডিভাইড করতে পারি কিরকম, সেটা আমি আসি একে একে কিরকম ভাবে হবে সব। 4 নম্বর হচ্ছে অ্যানাটমিক্যাল লোকেশনস। লোকেশন মানে কিরকম? ধর একটা লং বোনের কটা পার্ট থাকে? বলো? তিনটে পার্ট থাকে, মেন তিনটে পার্ট লং বোনের, মেন তিনটে পার্ট। ফাইসিসটা তুমি ছেড়ে দাও, ফাইসিস তো পরে জুড়ে যায়। মেন তিনটে পার্ট, এপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস। ফাইসিসটা তো পরে জুড়ে যায়, আমি অ্যাডাল্ট বোনে বললাম, অ্যাডাল্ট বোনের মেন তিনটে পার্ট, তাই তো? এপিফাইসিস, তো অ্যাকর্ডিং টু দ্য লোকেশন মানে হচ্ছে, ধরো যদি এপিফাইসিয়াল ফ্র্যাকচার হয়, মেটাফাইসিয়াল ফ্র্যাকচার, ডায়াফাইসিয়াল ফ্র্যাকচার, ভেরি সিম্পল কমন, তাই না? তাহলে ভালো করে এটা উপরের লাইনটা দেখো, টাইপস অফ ফ্র্যাকচার ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়ে। আমি ফ্র্যাকচার যে টাইপ করছি সেটাকে কি ভাবে ভাবতে পারি? এক হচ্ছে অ্যাকর্ডিং টু কজ অফ ফ্র্যাকচার, দ্বিতীয় হচ্ছে অ্যাকর্ডিং টু প্যাটার্ন অফ দ্য ফ্র্যাকচার, আর 3 নম্বর হচ্ছে অ্যানাটমিক্যাল লোকেশনসের উপরে ফ্র্যাকচারটাকে ডিভাইড করতে পারি। বেশ, এবার একটা ডিটেলসে যাই। অ্যাকর্ডিং টু দ্য কজ অফ ফ্র্যাকচার, প্রথমেই বললাম যে কি কজে হতে পারে। ট্রমাটিক মোস্ট
মোস্ট কমন কজ ট্রমাটিক যে কোনো ট্রমা থেকে ফ্র্যাকচার, যেটা আমাদের সাধারণ আমাদের মাথায় আসে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে প্যাথোলজি, 2 নম্বর প্যাথোলজিক্যাল যেটা আমি একটু আগে বললাম, যে একটা ফ্র্যাকচার হওয়ার পেছনে একটা হাড় বোনের স্ট্রেংথ, একটা বোনের স্ট্রেংথ কতটা হতে পারে, যে পুরো শরীরের ওয়েটটা নিচে, তাহলে তার একটা সাফিসিয়েন্ট স্ট্রেংথ আছে, সেই বোনটাকে ব্রেক করার জন্য একটা মানে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফোর্সের দরকার, ঠিক আছে। সেটা হচ্ছে ট্রমা। উইদাউট ট্রমা মানে ধরো আমি এখানে বসে থেকে উঠে গেলাম, আমার পাটা ভেঙে গেল, আমি দাঁড়াতে গেলাম, কিছুটা তোমাকে দিতে গেলাম, আমি হাতটা ভেঙে গেল, সেগুলো হচ্ছে প্যাথোলজি, মানে আমার হাড়ের মধ্যে সেই সাফিসিয়েন্ট স্ট্রেংথ নেই, তার জন্য ট্রিভিয়াল কোনো একটা ট্রমা হলো, আমার ফ্র্যাকচার হয়ে গেল, সেটা হচ্ছে প্যাথোলজি। 3 নম্বর হচ্ছে অ্যাভালসান, যেটা আমি একটু আগে বললাম, সুপারাস্পাইনাটাস টেন্ডন অ্যাভালসান, টিবিয়াল স্পাইনের অ্যাভালসান, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে স্ট্রেসটা আমি একটা আগে বলেছি, যে ছুটতে গিয়ে ধরো মেটাটার্সাল ফ্র্যাকচার, মেটাটার্সালে খুব কমন হয় স্ট্রেস ফ্র্যাকচার। 5 নম্বর হচ্ছে ডিপ্রেসড ফ্র্যাকচার মানে বেসিক্যালি স্কালে হয়, ঠিক আছে, স্কালে হয় অনেক সময়, এটা ফিজিক্যাল অ্যাসল্ট থেকে হয়, মারামারি করতে গিয়ে কোথাও জোর ধাক্কা লাগলো বা অ্যাক্সিডেন্ট থেকেও হয়, ডিপ্রেসড হয়, স্কালেতে ডিপ্রেসড হয়, ঠিক আছে, সেই ডিপ্রেস ফ্র্যাকচার বলা হয়। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কজ যদি আমরা সিম্পলভাবে ভাবি, তাহলে হচ্ছে ট্রমাটিক, প্যাথোলজি, অ্যাভালসান ফ্র্যাকচার, স্ট্রেস ফ্র্যাকচার, ডিপ্রেস ফ্র্যাকচার, মোটামুটি 5টা ওভারঅল একটা গ্রস ডিভিশনে ভাগ পারি। বেশ, ট্রমাটা আমরা পরে আসছি, মানে ট্রমাটা তো মেন, এই ট্রমাটা হচ্ছে সমস্ত ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম সবই ফ্র্যাকচার ট্রমা, সো পরের যেগুলো ডিসকাশন হবে সবই ট্রমাটিক, যেগুলো মানে মাইনর প্যাথোলজি, অ্যাভালসান, স্ট্রেস অ্যান্ড ডিপ্রেস, সেগুলো আগে ডিসকাশন করে নিই। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, দেখো এই হিউমেরাসটা দেখো, এটা কি নর্মাল হিউমেরাস বলে মনে হচ্ছে? নর্মাল হিউমেরাস নয়, একটা 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 রেডিওলুসেন্ট, একটা দেখো একটা লাইটিক লিজেন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি একটা, তাই না? লাইটিক লিজেন একটা দেখতে পাচ্ছ। আচ্ছা এইটা দেখো, এটা কি, এটা ডিস্টাল রেডিয়াস, এটা রেডিয়াসের ডাল না, তাই তো? রেডিয়াসের ডিস্টাল মার্জিনে একটা রেডিওলুসেন্ট একটা লিজেন দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ। এখানে একটা ফ্র্যাকচার দেখতে পাচ্ছ, দেখো এটা একটা ফ্র্যাকচার, আবার এটা দেখো এখানে দেখো একটা ফ্র্যাকচার লাইন, দেখো ফ্র্যাকচার, এটা যে কর্টেক্স, তাহলে এনি ডিসকন্টিনিউটি অফ দ্য কর্টেক্স ইজ ফ্র্যাকচার, দেখো লাইন, এই কর্টেক্সের ডিসকন্টিনিউটি মানে এটা হচ্ছে ফ্র্যাকচার, তাই তো? এই ফ্র্যাকচারটা দেখো, ইটস কাইন্ড অফ নর্মাল ফ্র্যাকচার, মানে পরিষ্কার বুঝতেই পারছো যে হাড়ের স্ট্রেংথ নেই, সামথিং কিছু একটা হয়েছিল, তারপর হয়তো কোনোভাবে, হয়তো বড় কোনো ট্রমা নয়, কিছু নয়, হয়তো একটা ফ্র্যাকচার তৈরি হয়েছে, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, ঠিক আছে। এবার এই জিনিসটা কি, এটা একটা টিউমার, এটা হচ্ছে তোমরা এখন তো বুঝতে পারবে না, এটা হচ্ছে মানে তোমার ক্যান্সারাস টিউমার বেসিক্যালি, ঠিক আছে, যেটাকে আমরা আমাদের মানে রেডিওলুসেন্ট, এবং এই দেখো পুরো হাড়টাকে পুরোটা খেয়ে নিচ্ছে এটা, ঠিক আছে, দেখেছো পুরো হাড়টা খেয়ে নিচ্ছে। তো এটা বেসিক্যালি এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মধ্যে রাখতে পারি, সিম্পল বোন সিস্ট হতে পারে, জায়েন্ট সেল টিউমার হতে পারে এটা, আবার তোমার অস্টিওকন্ড্রোমা হতে পারে, এটা অনেক কিছু হতে পারে, এটা যাই হোক, এটা তো জিসিটি পরিষ্কার বোঝা যাচ্ছে। তো বেসিক্যালি যাই হোক, একটা লিজেন ছিল, সেই লিজেন ফ্র্যাকচারটা হয়েছে, সেটা পরিষ্কার। দেখো উপরের লাইনটা পড়ো, হ্যাঁ, যে কোনো অস্টিওপোরোসিস হতে পারে, বোন সিস্ট হতে পারে, বনি মেটাসিস হতে পারে, টিউমার, সেখান থেকে যে কোনো ফ্র্যাকচার, ঠিক আছে। অ্যাভালসান ফ্র্যাকচারটা একটু আগে আমি বললাম, এই দেখো টিবিয়াল টিউবারসিটি দেখেছো, এই টিবিয়াল টিউবারসিটি থেকে যদি টিবিয়াল টেন্ডন এখানে থাকে, এখানে টিবিয়াল টেন্ডন, এই টিবিয়াল টেন্ডনটা যদি অ্যাভালসান হয়, দেখো প্যাটেলা কত উপর উঠে গেছে, দেখো প্যাটেলা কি এখানে থাকে, এই যে প্যাটেলাটা, এই প্যাটেলা কোথায় থাকে, প্যাটেলাটা এখানে, প্যাটেলা অত দূরে থাকে কি? প্যাটেলা অত দূরে থাকে না, প্যাটেলারও নিচে থাকে। প্যাটেলাটা উঠে গেছে কেন? এই প্যাটেলাটা উঠে গেছে কেন? এই প্যাটেলা মোটামুটি এরকম জায়গাতে থাকে, এই জায়গাতে স্টে করে প্যাটেলা, এটা উপর দিয়ে উঠে গেছে কারণ হচ্ছে এখানে টিবিয়াল, এই যে আমাদের প্যাটেলার যে প্যাটেলার টেন্ডনটা অ্যাভালসান হয়েছে, এই কারণে প্যাটেলাটা উপর দিয়ে উঠে গেছে, মানে কোয়াড্রিসেপস কন্ট্রাক্ট করেছে, প্যাটেলাকে টেনে তুলে নিচে উপর দিকে। এটা দেখো, এটা হচ্ছে জিটি অ্যাভালসান ফ্র্যাকচার, এখানে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন এইভাবে অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে। তো সুপ্রাস্পাইনাটাস টেন্ডন এইভাবে সাডেন পুলিং হয়েছে, অ্যাভালসড হয়েছে, পুরো জিটিটাকে নিয়ে তুলে চলে এসছে, সেটা অ্যাভালসান ফ্র্যাকচার। দেখো এটা পড়ো, দিস ইজ ওয়ান হুইচ ইজ sheath of the bone is avulsed by the sudden and unexpected contraction of a powerful muscle from its point of insertion, মানে ইনসারশন থেকে যদি সাডেন ভাবে ফুলিং হয়। স্ট্রেস ফ্র্যাকচার একটু আগেই বলেছি আমি, যে কোনো স্ট্রেস থেকে, এটা টিবিয়াল শাফটে হতে পারে, এটা ফুটেতে হতে পারে, মেটাটার্সেলে হতে পারে, মানে বারবার রিপিটেড স্ট্রেস, বেসিক্যালি রানার্সদের ক্ষেত্রে হয়, যারা ম্যারাথন রান করে তাদের ক্ষেত্রে হয়, স্ট্রেস ফ্র্যাকচার খুব কমন। ডিপ্রেস ফ্র্যাকচার, এই স্কালের দেখেছো ডিপ্রেস ফ্র্যাকচার, এটা তোমাদের ফরেন্সিক হয়ে গেছে,
ফরেন্সিক চলছে, ফরেন্সিকে ডিপ্রেস ফ্র্যাকচারটা আসবে দেখবে এবার, খুব কমন এটা। তো ওই ডিপ্রেস ফ্র্যাকচার স্কালের ক্ষেত্রে যে কোনো ফিজিক্যাল অ্যাসল্টে পরে ডিপ্রেস ফ্র্যাকচারটা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাকর্ডিং টু প্যাটার্ন, তাহলে এটা একবার রিভাইজ করে নিই কি হলো। তো অ্যাকর্ডিং টু কজ অনুযায়ী হচ্ছে ট্রমাটিক, প্যাথোলজিক্যাল, অ্যাভালশন, অ্যান্ড ডিপ্রেস ফ্র্যাকচার, তাই তো সবগুলো এগুলো কজ অনুযায়ী। আচ্ছা, এটা হচ্ছে প্যাটার্ন অনুযায়ী কিভাবে ভাবতে পারি আমি। প্যাটার্ন মানে একটা ফ্র্যাকচার প্যাটার্ন, ধরো একটা যে কোনো একটা লং বোনের ফ্র্যাকচার হলো, হিউমারাস ফ্র্যাকচার হলো, সো তার প্যাটার্নটা দেখবো কি রকম ভাবে ভেঙেছে, সেটা সোজা ভেঙেছে, টেরাচে ভাবে ভেঙেছে, স্পাইরাল ভাবে ভেঙেছে, কমিউনেটেড ফ্র্যাকচার, কি রকম ফ্র্যাকচার, তার অনুযায়ী আমি ডিভাইড করব। দুটো গ্রস ভাবে ভাবতে পারি, একটা হচ্ছে ইনকমপ্লিট আর একটা হচ্ছে কমপ্লিট। ইনকমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড কমপ্লিট ফ্র্যাকচার। ইনকমপ্লিট ফ্র্যাকচার মিনস বোনের যে যতগুলো কর্টেক্স, মানে আমরা বেসিক্যালি চারটে ভাবে ভাবতে পারি, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, দুটো মিডিয়াল ল্যাটারাল কর্টেক্স। সো ইনকমপ্লিট মানে হয়তো আমার একটা কর্টেক্স বা দুটো কর্টেক্স ব্রেক হলো, বাকি দুটো কর্টেক্স হয়তো লেগে রইলো, বা হয়তো একটা দুটো তিনটে কর্টেক্স ব্রেক হলো, ফোর্থ কর্টেক্সটা হয়তো টাচ, মানে সেটা হয়তো কন্টিনিউটি রয়ে গেছে, সেক্ষেত্রে এটাকে বললাম আমরা ইনকমপ্লিট ফ্র্যাকচার। কমপ্লিট ফ্র্যাকচার মিনস কমপ্লিট ব্রেকেজ, 4 cortex has been break. Yes. ইনকমপ্লিট ফ্র্যাকচার কাদের ক্ষেত্রে কমন হয়? ইনকমপ্লিট ফ্র্যাকচার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কমন, ঠিক আছে, বাচ্চাদের কমন, যেটা তোমরা একটা নাম শুনবে গ্রিন স্টিক ফ্র্যাকচার নাম শুনবে। গ্রিন স্টিক বাচ্চাদের ক্ষেত্রে ইনকমপ্লিট ফ্র্যাকচার কেন কমন? বাচ্চাদের ক্ষেত্রে যে বোনের ওপরে যে কভারিং থাকে কি বলে? পেরিঅস্টিয়াম। সো বাচ্চাদের ক্ষেত্রে পেরিঅস্টিয়ামের যে লেয়ারটা সেটা থিক লেয়ার হয়, ঠিক আছে, পেরিঅস্টিয়ামটা থিক লেয়ার হয়, তার ভেতরে থাকে বোন, ঠিক আছে, পেরিঅস্টিয়াম নিচে থেকে ইন্ডাস্ট্রিয়াম বোন থাকে। সো পেরিঅস্টিয়ামটা কি করে, একটা কভারিং এর মতো কাজ করে, মানে ওইটা কি করে কিছুটা প্লাস্টিসিটি, মানে বোনটা ওদের এতটা ম্যালিয়েবল যে ধরো একটা জোর আঘাত লাগলো বা ব্রেক পড়ে গেল, ফল এন্ড আউট স্ট্রেচ হ্যান্ড, তো দেখা গেলো যে দুটো কর্টেক্স বা তিনটে কর্টেক্স ব্রেক হলো, চারটে কর্টেক্স লেগে রইলো, বা হয়তো একটু বেন্ডিং হলো, যেটাকে আমরা টোরেস ফ্র্যাকচার বলি। টোরেস এই নামটা তোমরা শুনবে আস্তে আস্তে, হ্যাঁ, যেমন এইটা হচ্ছে টোরেস ফ্র্যাকচার বেসিক্যালি, ঠিক আছে, এটাকে বলে টোরেস ফ্র্যাকচার, এটাকে টোরেস ফ্র্যাকচার বলা হয়। দেখো একটু বেন্ডিং হয়েছে, দেখো সামান্য বেন্ডিং হয়েছে, বুঝতে পেরেছো, এখান থেকে একটু বেন্ডিং, এখান থেকে একটু বাকলিং হয়েছে, এটাকে বাকলিং বলে। টোরেস ফ্র্যাকচার তোমাদের হয়তো ফাইনালে কোশ্চেন আসে অনেক সময়, যে গ্রিন স্টিক অ্যান্ড টোরেস ফ্র্যাকচার কি, ঠিক আছে। গ্রিন স্টিক হচ্ছে কর্টেক্সের ব্রেক, টোরেসটা ব্রেক না, টোরেসটা হচ্ছে কি বলবো, মানে একটা ধরো ফল অ্যান্ড আউট স্ট্রেচ হ্যান্ড, একটা বাচ্চা এইভাবে পড়লো, তো কি করলো, লং বোনের অ্যালং দ্য লঙ্গিচুডানাল অ্যাক্সিস অফ দ্য বোন দ্যার ইজ সাডেন কম্প্যাকশন, মানে ইম্প্যাকশন। সো সেক্ষেত্রে কি হয়, একটা টোরেস মানে বাকলিং হয় একটা জায়গাতে, যেটা সব থেকে নরম জায়গা। বোনের মধ্যে সব থেকে নরম জায়গা কোনটা? একটা লং বোনের তিনটে পার্ট, মেন তিনটে পার্ট, সফট জায়গা কোনটা? না, সফট তো সব থেকে হার্ড, সফট বলছি, সফট নরম। মেটাফাইসিস, এক্স্যাক্টলি মেটাফাইসিস। কেন মেটাফাইসিস? কারণ মেটাফাইসিসটা হচ্ছে সেখানে ক্যান্সেলাস বোন বেশি থাকে, ক্যান্সেলাস বোন বেশি থাকে, মানে এপিফাইসিস, ফাইসিস, মেটাফাইসিস, তাই তো। ওই মেটাফাইসিসে ক্যান্সেলাস বোন অনেক বেশি থাকে বলে ওটা নরম হয়। এই যে কোনো টোরেস ফ্র্যাকচার বলো বা গ্রিন স্টিক ফ্র্যাকচার এই মেটাফাইসিয়াল রিজনে হয়, দেখেছো সবকটা মেটাফাইসিয়াল রিজনে হয়েছে, তাই তো, মানে ওখানেতেই সাডেন ইম্প্যাকশনটা বেশি হয়, হার্টের এই যে বাকলিংটা হচ্ছে আমাদের। কম্প্রেসড ফ্র্যাকচার, আচ্ছা, কম্প্রেসড ফ্র্যাকচারটা বেসিক্যালি ওল্ড এজ পেশেন্টদের হয়, বা যারা অস্টিওপোরোটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে হয়। ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার, দেখো ভার্টিব্রাটা দেখো, এই যে ভার্টিব্রা যে লেন্থটা, একটা হাইটটা, এই যে ভার্টিব্রার হাইট, প্রত্যেকটা ভার্টিব্রার হাইট, আর এই হাইটটা দেখো কম্প্রেসড হয়েছে। তাহলে কি একটা কম্প্রেশন ফ্র্যাকচার, মানে ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচারের কারণ কি হতে পারে? সাধারণ কমন সেন্সে ভাবলে তার কারণ কি হতে পারে? ভার্টিব্রা কম্প্রেশন হচ্ছে, মানে একটা কম্প্রেস হচ্ছে ভার্টিব্রা, তাই তো, ভার্টিব্রাটা এইভাবে কম্প্রেসড হচ্ছে, কম্প্রেশন ফ্র্যাকচার বলে। কি কারণ হতে পারে? ফল ফ্রম হাইট, ভেরি গুড, ফল ফ্রম হাইট, যে কোনো ফল, ছোটোখাটো হাইট হতে পারে, বড় হাইট হতে পারে, খুব কমন হচ্ছে ফল ফ্রম হাইট হলে ভার্টিব্রা কম্প্রেশন ফ্র্যাকচার হয়, তাই তো। ইয়েস, অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায় মেনলি ইন ভার্টিব্রা, ক্যালকিনিয়ামে হয়, টিবিয়াল প্ল্যাটিতেও হয়, ক্যালকিনিয়ামে হয়। ফল ফ্রম হাইট হলে ক্যালকিনিয়ামটা হচ্ছে ক্যান্সেলাস বোন, ঠিক আছে, ক্যালকিনিয়ামে তো কমপ্রেস ফ্র্যাকচার, মানে ফ্র্যাকচারটা মানে যে হাইট, যেটা ক্যালকিনিয়ামের হাইট বলো, সেটা ডিপ্রেসড হয়। আচ্ছা, ফল ফ্রম হাইট থেকে হয়, অকেশনালি অস্টিওপোরোটিক বোন থেকে হয়, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থেকে হয়। দেখো এক্সরেটা দেখো, এই প্রত্যেকটা ভার্টিব্রার যে হাইট, আর এই হাইটটা দেখো কতটা কমে গেছে, তাই না, ঠিক আছে। তাহলে আগেগুলো গেল ইনকমপ্লিট ফ্র্যাকচারের মধ্যে কি কি হলো? গ্রিন স্টিক ফ্র্যাকচার, টোরেস ফ্র্যাকচার, অথবা কম্প্রেশন ফ্র্যাকচার হতে পারে, ঠিক আছে, কম্প্রেস মানে ইম্প্যাক্টেড হচ্ছে।
কমপ্লিট ফ্র্যাকচারের মধ্যে কি কি, খুব সিম্পল এবং খুব সাধারণ, একদম পরিষ্কার হয়ে মাথার মধ্যে ঢোকা। কমপ্লিট ফ্র্যাকচারের মধ্যে কি কি হতে পারে? এক হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার, শাফটের সঙ্গে পুরোপুরি ট্রান্সভার্স ফ্র্যাকচার। সেটা হচ্ছে অবলিক ফ্র্যাকচার, তাই তো? অবলিক ফ্র্যাকচারটা আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে শর্ট অবলিক ফ্র্যাকচার আর একটা হচ্ছে লং অবলিক ফ্র্যাকচার। যদি ডেফিনেশন ওয়াইজ বলো যে তাহলে শর্ট ওয়াইজ, লং ওয়াইজ আর লংগিটিউডিনাল কোনটা, এবারে সরি আমরা কি বলে ট্রান্সভার্স ফ্র্যাকচার কোনটাকে বলবো? এই যে ট্রান্সভার্স ফ্র্যাকচারের মানে হচ্ছে তোমার হরাইজেন্টালের সাথে, মানে আমার নিজের প্লেনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত যদি কোনো ফ্র্যাকচার হয় তাহলে সেটাকে আমরা বলবো, এটা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার। ঠিক আছে, ট্রান্সভার্স ফ্র্যাকচার। আমার এই ফ্র্যাকচার যদি আমার এরকম হয়, তোমাদের মধ্যে কেউ বলতে পারো স্যার এটা তো অ্যাকর্ডিং টু ট্রান্সভার্স মনে হচ্ছে, কেউ বলতে পারো না স্যার এটা তো অবলিক মনে হচ্ছে। কনফিউশন। দেয়ার শুড বি সাম ক্লিয়ার কাট মার্জিন, রাইট? দেয়ার শুড বি সাম এনি ক্লিয়ার কাট ডেফিনেশন। তো ডেফিনেশনটা হচ্ছে এই যে হরাইজন্টাল লাইন, এই লাইনের সাথে 30 ডিগ্রি এইদিকে হোক বা এইদিকে হোক, যে কোনো ফ্র্যাকচার 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি পর্যন্ত হলো তখন আমরা বলবো যে এটা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার। 30 ডিগ্রি থেকে বেশি যদি হয় এই ফ্র্যাকচার লাইনটা এইভাবে গেছে, সো এই লাইন মার্জিনের সাথে যদি মোর দেন 30 ডিগ্রি হয় তখন আমরা সেটাকে বলছি অবলিক ফ্র্যাকচার। মোর দেন 30 থেকে যদি 60 পর্যন্ত হয় তাহলে আমরা বলছি শর্ট অবলিক। মোর দেন 60 যদি হয় তাহলে আমরা বলছি লং অবলিক। ঠিক আছে, স্পাইরাল ফ্র্যাকচার। আচ্ছা, স্পাইরাল ফ্র্যাকচার একটু মানে ইন্টারেস্টিং। কি করে হতে পারে? একটা স্পাইরাল, এই যে স্পাইরাল লাইন দেখতে পাচ্ছ, এরকম ভাবে স্পাইরাল লাইন গেছে একটা, তাই তো? মানে এরকম ভাবে একটা স্পাইরাল ভাবে বাইরে ঘুরে গেছে। ধরো সাপোজ আমরা টিবিয়াতে যদি একটা এরকম স্পাইরাল ফ্র্যাকচার হয়, তার কারণ কি হতে পারে? খুব কমন, সাধারণ সেন্সে একদম ঠান্ডা মাথায় ভাবো, টুইস্টিং ইঞ্জুরি। ভেরি গুড, টুইস্টিং ইঞ্জুরি হতে পারে। মানে একটা হাড়কে যদি আমি ধরে এইভাবে জোর টুইস্ট করি, তার মেবি সাম স্পাইরাল ফ্র্যাকচার। ঠিক সেরকমই হতে পারে। স্পাইরাল ফ্র্যাকচার কাদের ক্ষেত্রে কমন হয়? একটু উদাহরণ দিয়ে দেখি। না, চিলড্রেন না, সবার ক্ষেত্রেই হতে পারে। একটু উদাহরণ দিই। ধরো সাপোজ ফুটবল খেলছি, ঠিক আছে, ট্যাকেল করতে গেলাম, তো আমি কি করলাম, আমার পাটা এই রইলো বা এই পাটা হয়তো এই রইলো, আমি হয়তো এইভাবে ঘুরিয়ে এইভাবে টুইস্ট করতে গিয়ে একটু শর্ট দিতে গেলাম, তো পাটা একটা পা তো নিচে গ্রাউন্ডের সাথে স্টাক রইলো, হয়তো আমাকে ওই থেকে টুইস্ট করতে হলো, সো সাডেন টুইস্টিং ইঞ্জুরি থেকে একটা ফ্র্যাকচার হয়। এটা উদাহরণ দিলাম তোমার। লংগিচুডিনাল ফ্র্যাকচার, ট্রান্সভার্স ফ্র্যাকচার মানে হচ্ছে এই মার্জিনে ফ্র্যাকচার, লংগিচুডিনাল হচ্ছে এই মার্জিনে ফ্র্যাকচার, তাই তো? তো টু সাম এক্সটেন্ট যদি দেখা যায়, লংগিচুডিনাল ফ্র্যাকচার ইজ এ কাইন্ড অফ লং অবলিক ফ্র্যাকচার। কারণ লং অবলিকের একটু আগে আমরা উদাহরণ দেখেছি যে মোর দেন 60 ডিগ্রি ফ্রম দ্য হরিজন্টাল লাইন, ইটস এ লং অবলিক ফ্র্যাকচার। তো লংগিচুডিনাল অ্যাক্সিসটা তাই হচ্ছে হিসাব মতো, তাই না? তো এটা কাইন্ড অফ লং অবলিক ফ্র্যাকচার বলা হয়, বা আমরা আলাদা করে যদি ভাবি তাহলে ইটস এ লংগিচুডিনাল ফ্র্যাকচার। কমিউটেড ফ্র্যাকচার, এতক্ষণ আমরা যেগুলো দেখলাম শার্প ফ্র্যাকচার, শার্প মানে দুটো পার্ট, একটা হাড় দুটো ভাবে ভাঙলো, দুটো ভাবে ব্রেক করেছে, ওপরে একটা পার্ট, নিচে একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। যদি মাল্টিপল কম্বিনেশন থাকে, মাল্টিপল ফ্র্যাকচার মানে মোর দেন 2 ফ্র্যাগমেন্ট, দ্যাট ইজ এ কম্বিনেশন ফ্র্যাকচার। এটা দেখো, কমিউটেড ফ্র্যাকচার, ঠিক আছে। স্টিলেট ফ্র্যাকচার, এগুলো সব হচ্ছে কিন্তু প্যাটার্নের উপরে, আমরা কিন্তু দেখছি প্যাটার্ন, তাই তো? এগুলো কজ নয় কিন্তু কোনোটা, মানে ফ্র্যাকচার টাইপটাকে দেখছি। একটা পেশেন্ট এসছে আমার চেম্বারে, ওপিডিতে একটা পেশেন্ট এসছে, আমি দেখে ভাবছি যে এটা কি ফ্র্যাকচার, তাই তো? আমি কজ দেখিনি, পেশেন্টকে জিজ্ঞেস করবো না যে কি হয়েছে তোমার, কি করে ভাঙলো, কিচ্ছু জিজ্ঞেস করবো না, জাস্ট সি দ্য এক্স-রে, সি দ্য পেশেন্ট, সি দ্য বোন, অ্যান্ড আই হ্যাভ টু ডায়াগনোসিস দ্য হোয়াট ইজ দ্য ফ্র্যাকচার টাইপ, হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য ফ্র্যাকচার। তাহলে ইট ইজ এ প্যাটার্ন, ঠিক আছে। এটা হচ্ছে স্টিলেট ফ্র্যাকচার। দেখেছো একটা স্টিলেট ফ্র্যাকচার হয় কেন? গান শট ইঞ্জুরি, বা ধরো তোমার জোর হ্যামার হলো ব্রেনে, ঠিক আছে, বা যে কোনো হাড়েতে ধরো একটা লং বোনেতে জোর ইনফেকশন হলো, একটা স্টিলেট মানে তোমার প্রত্যেকটা কি বলে তোমার ফ্র্যাকচার লাইনগুলো একটা পয়েন্ট থেকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এই স্টিলেট ফ্র্যাকচারটা তোমাদের আবার এই এফএমটিতে আসবে, খুব ইম্পর্টেন্ট, এটা মানে কজ ডিটারমিন করতে হয়, আসে দেখবে এগুলো। ইম্প্যাক্টেড ফ্র্যাকচারটা বেসিক্যালি কমন হয় এক্ষেত্রে নেক অফ ফিমারের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ নেক অফ ফিমারটা সেম, নেক অফ ফিমার ইন ওল্ড এজ, নেক অফ ফিমারটা হচ্ছে ঠিক এরকমই একটা তোমার একটা সফট মানে ক্যান্সারাস এরিয়া, যেটা খুব ইজিলি ব্রেক হয়, ঠিক আছে, ইজিলি ব্রেক হয়। এবং এখানে ব্রেক হওয়ার একটা কারণ আছে, মানে ইম্প্যাকশন হওয়ার কারণ আছে। কেন? ওই যে যেটা বললাম, ধরো ফল ফ্রম হাইট, মানে একটা এই নেকের ওপর দিয়ে, এই নেকটার ওপর দিয়ে পুরো শরীরের ওয়েটটা যাচ্ছে, এটা তো বুঝতে পারছো যে আমার শরীরের পুরো জোনটা এইদিকে নেক অফ ফিমার আর এইদিকে নেক অফ ফিমার দিয়ে আসছে, পুরো ট্রাঙ্কে রিডিয়েট করছে। কোনো একটা কারণে ধরো আমি এখান থেকে এখানে যাবো, ধরো যদি জাম্প করি আমি, ঠিক আছে, হতে পারে আমার এখানে একটা ছট করে ইম্প্যাকশন হলো, ইম্প্যাকশন ফ্র্যাকচার হতেই পারে।
সেটা ইম্প্যাকশন ফ্র্যাকচার এখানে হয়। কারণ কম্পাউন্ড ফ্র্যাকচার, আচ্ছা কম্পাউন্ড ফ্র্যাকচারটা কি জিনিস? কম্পাউন্ড মানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলাম আমরা সেগুলো হচ্ছে সবগুলো ক্লোজড ফ্র্যাকচার। ক্লোজড ফ্র্যাকচার, ক্লোজড মানে দ্যার ইজ নো কন্টিনিউটি অফ দ্য ফ্র্যাকচার উইথ দ্য এনভায়রনমেন্ট, মানে ফ্র্যাকচারের সাথে এনভায়রনমেন্টের কোনো কন্টিনিউটি নেই, মানে দ্যার ইজ নো ব্লিডিং, ইন্টারনাল যা হচ্ছে সব কিছু ইন্টারনাল, দ্যার ইজ নো স্কিন ব্রেকেজ। ওকে, এতক্ষণ পর্যন্ত এবার যেটা দেখবো সেটা হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকচার। কম্পাউন্ড ফ্র্যাকচার মানে দেয়ার উইল বি এ ব্লিডিং, দেয়ার উইল বি দ্য ফ্র্যাকচার কন্টিনিউটি উইল বি উইথ দ্য এনভায়রনমেন্ট, দ্যাট ইজ কম্পাউন্ড ফ্র্যাকচার। খুব সাধারণ একদম মানে বেসিক যে ওয়ার্ড টার্মগুলো, সেটা এক হচ্ছে ক্লোজ ফ্র্যাকচার, মানে এটা বুঝে নিতে হবে, কারণ এগুলো দেখবে তোমরা যখন ক্লিনিক্যাল ক্লাস হবে, ওপিডিতে যাবে, বারবারই কথাগুলো আসবে। ক্লোজ ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচার, কম্পাউন্ড ফ্র্যাকচার, কমিউনিটেড ফ্র্যাকচার। ক্লোজড মানে ইট ইজ ক্লোজ, আমার এখানে যে ফ্র্যাকচার হলো বোরাম ফ্র্যাকচার হলো, কোনো এনভায়রনমেন্টের সাথে কোনো রকম কানেক্টেড নেই, ফ্র্যাকচারটা ভেতরে হয়েছে, ক্লোজ ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার যদি আমার এখানে কেটে যায়, বড় একটা উন্ড হয়, ওপেন ফ্র্যাকচার মিনস কম্পাউন্ড ফ্র্যাকচার। কমিউনিটেড ফ্র্যাকচার হচ্ছে এটা, যেটা একটু আগে দেখালাম প্রক্সিমাল টিবিয়া, যে মাল্টিপল কম্বিনেশন হয়েছে, মোর দেন 2 to 3 ফ্র্যাগমেন্ট, সেটা হচ্ছে কমিউনিটেড ফ্র্যাকচার। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকগুলো টাইপ আছে, সেগুলো এতটা ডিটেলস হয়তো তোমাদের আসবে না, তো জাস্ট একবার শুনিয়ে রাখি। এটার গাস্টিলো অ্যান্ডারসন বলে একটা ক্লাসিফিকেশন হয়, ঠিক আছে, কম্পাউন্ড ফ্র্যাকচারের গাস্টিলো অ্যান্ডারসন ক্লাসিফিকেশন, GA ক্লাসিফিকেশন বলে কম্পাউন্ড ফ্র্যাকচার। এটা কম্পাউন্ড ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন। এখানে 3টে টাইপ আছে, ঠিক আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। খুব সাধারণভাবে ভাবতে গেলে, যেটা যদি উন্ডের ডায়ামিটার যদি 1 সেন্টিমিটারের মধ্যে থাকে তাহলে টাইপ 1 বলা হয়, 1 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে হলে তাকে টাইপ 2 বলা হয়, 10 সেন্টিমিটারের বেশি হলে টাইপ 3 বলা হয়। এবার 10 সেন্টিমিটারের বেশি যেটা মানে টাইপ 3 যেটা, সেটা অনেক সময় দুটো ভাগে ভাগ করা হয়, পেরিওস্টাল ব্রিচ থাকে, উইদাউট পেরিওস্টাল ব্রিচ, বা ভাস্কুলার ইনজুরি থাকে। মানে কম্পাউন্ড ফ্র্যাকচার সাপোজ এটা হচ্ছে তোমার, দেখো এটা হার্টটা এক্সপোজড, বোনটা এক্সপোজড হয়েছে, তাই তো, বোনটা বাইরে এক্সপোজ আছে, এটা হচ্ছে টাইপ 3 ফ্র্যাকচার। টাইপ 3 ফ্র্যাকচার, এই টাইপ 3 উইথ পেরিওস্টাল ব্রিচ, মানে বোন এক্সপোজড বাইরে উইথ এনভায়রনমেন্টের সাথে, মানে পেরিওস্টাল ব্রিচিং আছে। এরপর আমাকে দেখতে হবে কিনা ভ্যাসকুলারিটি ইনট্যাক্ট আছে কিনা। ভ্যাসকুলারিটি মানে এখানে যে যাচ্ছে তোমার ভেসেলসগুলো যাচ্ছে, হ্যাঁ, ডিস্টাল টিবিয়াতে কি মেজর ভেসেলস যায়, ডিস্টাল টিবিয়ায় কোন কোন আর্টারি যায়, মেজর আর্টারি, হ্যাঁ বলো, ডিস্টাল টিবিয়ার কাছে কোন কোন আর্টারি যায় বলো, দুটো আর্টারি বলো, মেন আর্টারি। পবলিটেল আর্টারি কিভাবে ভাগ হয়, পবলিটেল আর্টারিটা কিভাবে ভাগ হচ্ছে, দুটো ভাগ হচ্ছে, হ্যাঁ, সামনে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পেছন দিকে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে ভাস্কুলার ইনজুরি আছে কিনা দেখার জন্য, সেটা যদি ভাস্কুলার ইনজুরি থাকে তাহলে আমরা বলি টাইপ 3B। এটা একটু ডিফারেন্ট, একটু বেশি জটিল হয়ে গেল, ছেড়ে দাও। আচ্ছা, তাহলে একবার আমরা একটু ইয়ে করে নেব, একবার রিভাইজ করে নিই, ঠিক আছে। তো প্যাটার্ন অনুযায়ী তাহলে কি হলো, কমপ্লিট আর ইনকমপ্লিট, তাই তো। ইনকমপ্লিটের মধ্যে কি হচ্ছে তোমরা বলো, গ্রিন স্টিক ফ্র্যাকচার, টোরেস ফ্র্যাকচার, কম্প্রেশন হতে পারে, ভার্টিব্রাল কম্প্রেশন, ঠিক আছে। কমপ্লিট ফ্র্যাকচারের মধ্যে কি হচ্ছে, ট্রান্সভার্স, অবলিক। অবলিকের মধ্যে দু রকম, শর্ট অবলিক, লং অবলিক। শর্ট অবলিক হচ্ছে কত অ্যাঙ্গেল থেকে কত অ্যাঙ্গেল, 30 থেকে 60, লং অবলিক মোর দেন 60, ঠিক আছে। স্পাইরাল ফ্র্যাকচার, এনি টুইস্টিং ইনজুরি, মানে মেন কি পয়েন্টগুলো বেজে নাও। স্পাইরাল ফ্র্যাকচার হচ্ছে টুইস্টিং ইনজুরি, কথা গেল সরি, সেকেন্ডারি টু রোটেশনাল ফোর্স, ঠিক আছে। সে মেন যে পয়েন্টগুলো কি পয়েন্ট সেটা ভেবে না, খালি বুঝে নাও তাহলেই হবে। লংগিচুডিনাল ফ্র্যাকচার একদম মানে যেটা বোনের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর এনি ফ্র্যাকচার। কমিউনিটেড ফ্র্যাকচার মানে মোর দেন 2 to 3 ফ্র্যাগমেন্ট, কমিউনিশন, ঠিক আছে। এটা কমিউনিটেড ফ্র্যাকচার, এখানটা দেখে গেলে কমিউনিটেড ফ্র্যাকচার। স্টিলেট ফ্র্যাকচার, একটা সেন্টার পয়েন্ট থেকে যখন ফ্র্যাকচার লাইনগুলো এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে, ইটস লাইক এ স্টার শেপেড, হ্যাঁ, সেটা হচ্ছে স্টিলেট ফ্র্যাকচার। ইম্প্যাক্টেড ফ্র্যাকচার মানে দ্যাট ইজ ইম্প্যাকশন, ঠিক আছে। কম্প্রেশন ফ্র্যাকচার অ্যান্ড ইম্প্যাক্টেড ফ্র্যাকচারের মধ্যে একটা ডিফারেন্স আছে, তোমাদের মাথায় আসতে পারে, সাধারণ মাথায় আসো। একটু আগে আমি বললাম যে কম্প্রেশন সেটাও তো ফল ফ্রম হাইট, আর ইম্প্যাকশন এটাও ফল ফ্রম হাইট, হ্যাঁ। তাহলে এর মধ্যে সাদা একটু খুব মাইনর একটা ডিফারেন্স আছে। ইম্প্যাকশন মানে হচ্ছে দেয়ার ইজ এ ফ্র্যাকচার লাইন, এখানে দেখো একটা ফ্র্যাকচার লাইন আছে, এখানে দেখো ফ্র্যাকচার লাইন আছে, দেখেছো। মানে কি, ধরো একটা ফ্র্যাকচার হওয়ার পরে সেটা একটার মধ্যে একটা ঢুকে গেছে, মানে একটার মধ্যে একটা ড্রিভেন হয়ে গেছে, মানে একটা পার্টের মধ্যে কিছুটা যেন বসে গেছে, তাই তো। সেটা হচ্ছে যে ইম্প্যাক্টেড ফ্র্যাকচার। কম্প্রেশন ফ্র্যাকচারে কিন্তু কোনো ফ্র্যাকচার লাইন নেই, কম্প্রেশন ফ্র্যাকচার আমরা বলি, বাট দ্যার ইজ নো ফ্র্যাকচার বেসিক্যালি, মানে ভার্টিব্রাল কম্প্রেশন, শুধুমাত্র হাইটটা বসে যাওয়া, মানে দেবে বসে যাওয়া,
হাইটটা দেবে বসে যাও, মানে ধরো সাপোজ একটা একটা চারকোনা নরম কিছু একটা আছে, সেটাকে যদি জোরভাবে দেবে গেল তো দেবে একটু বসে গেল, সেটা হচ্ছে আমার কম্প্রেশন ফ্র্যাকচার। আচ্ছা, এবার অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন যেটা আমি প্রথমেই বলেছিলাম, তাহলে ফ্র্যাকচার টাইপকে আমি তিন ভাগে ভাগ করছি, মানে তিনটে ওয়েতে ডিভাইড করছি। এক হচ্ছে অ্যাকর্ডিং টু কজ, অ্যাকর্ডিং টু প্যাটার্ন অ্যান্ড অ্যানাটমিক্যাল। কজ প্রথমেই বলে দিচ্ছি কীভাবে। আমি একটা পেশেন্টকে, আমার পেশেন্ট এসে আমি তাকে প্রথমে জিজ্ঞেস করবো যে ভাই তোমার কি করে ফ্র্যাকচার হলো, তাই তো? সে যেভাবে বলবো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ অফ ফ্র্যাকচার। সে বলবে আমাকে কেউ মেরেছে, আমাকে অমুক তুসু হয়েছে, জোরে আভালচান করতে গেছি, যে আমরা ছুটতে গেলাম, ছুটতে নিচে ব্যথা হচ্ছে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কজ। 2 নম্বর প্যাটার্নটা আলোচনা করা হলো। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন মানে অ্যানাটমিক্যাল লোকেশন ওয়াইজ, অ্যাকর্ডিং টু লোকেশন তিনটে টাইপ হতে পারে: ডায়াফাইসিয়াল, মেটাফাইসিয়াল, এপিফাইসিয়াল। এইটুকু জানলেই হবে অ্যানাটমিক্যালের মধ্যে, এর বেশি কিছু জানার দরকার নেই। আচ্ছা, এটা তোমরা একটা ছবি তুলে নিতে পারো, হয়তো একটা নাটসেলের মধ্যে করা আছে, জাস্ট সবগুলো একটা ইয়েতেই লেখা আছে কোনটা কি ফ্র্যাকচার, ঠিক আছে? যাও পরে দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, এরপর হচ্ছে ফ্র্যাকচার হিলিং। ধরো একটা ফ্র্যাকচার হলো, এতক্ষণ পর্যন্ত আমরা তো বুঝলাম যে কোনটা ফ্র্যাকচার। একটা সাপোজ একটা ফ্র্যাকচার হলো, লং বোন ফ্র্যাকচার হলো, ফিমার ফ্র্যাকচার হলো, হ্যাঁ? তো ফিমার ফ্র্যাকচারটা হলো, তারপর তো শরীরের বডির তো নিজের একটা মেকানিজম আছে। বডির আমাদের যে মানে বডির একটা এত সুন্দর, এটা মানে ভগবান প্রদত্ত আমাদের বডি। যে কোনো যদি প্যাথোলজি হয়, মানে নর্মাল যেটা নর্মালসি থেকে ফিজিওলজি থেকে যখন একটু ডিভিট করবে বডি, কিন্তু সেটা চাইবে আবার তার নর্মালসিতে ফিরিয়ে আনতে, তাই তো? যে কোনো ক্ষেত্রে হোক, সেটা ধরো সাপোজ যে কোনো ক্ষেত্রে তোমার স্কিনে কাট হলো, তো বডি চেষ্টা করবে সেটাকে হিলিং করার জন্য। বোনে ফ্র্যাকচার হলে হিলিং করার চেষ্টা করবে। আজকে আমার যে কোনো কিছু হলো, ধরো সর্দি হলো, কাশি হোক, অমুক যে কোনো কিছু হোক, তো বডি চেষ্টাকে আস্তে আস্তে ওটাকে হিলিং করানোর চেষ্টা করবে। সেম হচ্ছে ফ্র্যাকচার হিলিং। একটা ফ্র্যাকচার হলো, তো ওটাকে হিলিং করাবো কি করে, মানে ওই যে ফ্র্যাকচার গ্যাপ, সেই গ্যাপটা কি করে ভরবে, এটা কিভাবে হয়, কত টাইপে হয়, তার উপর ডিপেন্ড করছে। খুব ইন্টারেস্টিং, একটু ভালো করে বুঝবে। যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাকে একটু ইন্টারেক্ট করবে, বলবে যে স্যার এটা কি বলো। দুটো ভাবে হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে ডাইরেক্ট বোন হিলিং, আর হচ্ছে ইনডাইরেক্ট বোন হিলিং। ডাইরেক্ট হিলিং আর হচ্ছে ইনডাইরেক্ট হিলিং, ঠিক আছে? ডাইরেক্টটাকে আরেক নাম হচ্ছে প্রাইমারি বোন হিলিং, সেকেন্ডারিটা হচ্ছে সেকেন্ডারি বোন হিলিং। এই নো ক্যালাস উইথ ক্যালাস, এটা এখন মাথার মধ্যে ঢুকিও না, এটা আমি বলছি তোমাদের পরে জিনিসটা কি, যে কোনটা ক্যালাস ফর্মেশন কোনটা ক্যালাস নয়, পরে বলছি তোমাদের। আচ্ছা, ডাইরেক্ট বোন হিলিং, তাহলে ডাইরেক্ট বোন হিলিং কখন হয়, কিভাবে হয়, আর ইনডাইরেক্ট বোন হিলিং বা সেকেন্ডারি বোন হিলিং কখন হয়, কিভাবে হয়। ডাইরেক্ট বোন হিলিং হচ্ছে, ধরো একটা ফ্র্যাকচার হলো, ফ্র্যাকচারে কোনো ডিসপ্লেসমেন্ট হলো না, জাস্ট ফ্র্যাকচার হয়ে নিজের এতে অ্যালাইনমেন্টে আছে, ঠিক আছে? অথবা একটা ফ্র্যাকচার হয়েছে, আমরা অপারেশন করে ওটাকে নিজের জায়গায় এনে রিজিডলি ফিক্স করে রেখেছি, মানে বেসিক্যালি দেয়ার ইজ নো গ্যাপ অর ভেরি মিনিমাল গ্যাপ ইন দ্য ফ্র্যাকচার, ঠিক আছে? এবং সেটা এতটাই রিজিড কনস্ট্রাক্ট যে তার মধ্যে মোবিলিটিটা খুবই কম, মানে দ্যার ইজ নেগলিজিবল মোবিলিটি। সেই ক্ষেত্রে আমার এই লটা কাজ করবে, ডাইরেক্ট হিলিং, ঠিক আছে? আর ইনডাইরেক্ট হিলিং কখন কাজ করবে, সাপোজ একটা ফ্র্যাকচার হলো, ঠিক আছে? ফ্র্যাকচারটা এটা হয়তো একটা এন্ড এইটা, একটা এন্ড এইটা এইভাবে রয়ে গেছে, এতটা ডিসপ্লেসমেন্ট আছে। হয়তো হাতে একটা ফ্র্যাকচার হয়েছে, পেশেন্ট এসছে আমার কাছে, হাতে ফ্র্যাকচার হয়েছে, প্লাস্টার করে বাড়ি চলে গেল, তাই সে আর কিছু করালো না, তার মানে কি এতটা ডিসপ্লেস, সেই ফ্র্যাকচার ইজ নট স্টেবল ফ্র্যাকচার, নট এ রিজিড কনস্ট্রাক্ট। সেক্ষেত্রে ইনডাইরেক্ট হিলিং কাজ করে। এবারে ডাইরেক্ট ইনডাইরেক্টে কীভাবে হয় সেটা আমি পরে আসছি, আগে জিনিসটা বুঝে নাও কোথায় হয়। রিজিড কনস্ট্রাক্ট, যেখানে মিনিমাম মোশন অ্যাট দ্য ফ্র্যাকচার সাইটে মোশনটা খুবই কম। এক্সিলেন্ট অ্যানাটমিক্যাল রিডাকশন, গুড ভাস্কুলার সাপ্লাই আফটার রিজিড সার্জিক্যাল ফিক্সেশন, যেটা বললাম আমি। এটাকে দুভাবে হয়, এক হচ্ছে গ্যাপ হিলিং, এক হচ্ছে কন্ট্যাক্ট হিলিং। গ্যাপ হিলিং আর কন্ট্যাক্ট হিলিং। এটা হচ্ছে ফ্র্যাকচার লাইন, ঠিক আছে? এটা হচ্ছে ফ্র্যাকচার লাইন। এই গ্যাপটা যদি মিনিমাম গ্যাপ থাকে, একদম মিনিমাম গ্যাপ, মানে দুটোর মধ্যে যদি কোনো গ্যাপ না থাকে, অথবা এটা যদি একটা সার্জিক্যালি একটা প্লেট দিয়ে যদি এটাকে ফিক্স করা থাকে, সাপোজ এখানে একটা প্লেট দিয়ে এটাকে ফিক্স করা যায়, এখানে স্ক্রু দেওয়া আছে, মাথায় স্ক্রু, 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 এখানে স্ক্রু, মানে এখানে একটা প্লেট বসানো আছে, ঠিক আছে? প্লেট দিয়ে ফ্র্যাকচারটাকে ফিক্স করা আছে। তাহলে এটা একটা রিজিড কনস্ট্রাক্ট মানে এই যে ফ্র্যাকচার সাইট, এই ফ্র্যাকচার সাইটের মোবিলিটিটা খুবই কম, অত্যন্ত কম হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা ভাবতে পারি যেখানে ডাইরেক্ট হিলিং এর লটা অ্যাপ্লিকেবল। দুটোভাবে হয়, একটা হচ্ছে গ্যাপ হিলিং আর হচ্ছে কন্ট্যাক্ট হিলিং। এরপর সাপোজ একটা ফ্র্যাকচার, ঠিক আছে? একটা ফ্র্যাকচার, সাপোজ বোন ছেড়ে দাও তুমি, সাপোজ একটা ধরো এটা সাথে একটা হার্ড একটা কোনো একটা ইয়ে, সাপোজ বাঁশ, ঠিক আছে? বাঁশ বা কাঠ, একটা কাঠ ধরো যদি ভেঙে যায়, তাহলে কি হবে? স্টিলের মানে তার তো মার্জিন তো এরকম শার্প হবে না, এবড়ো খেবড়ো মার্জিন হবে। সেটা যখন কন্ট্যাক্টে আসবে,
তাহলে কন্ট্যাক্ট এলে কি হবে, কোনো জায়গাতে সেটা একটা হার্ড কন্ট্যাক্ট, মানে একটা সঙ্গে টাচে থাকবে, কোনো জায়গায় মাঝে মাঝে গ্যাপ থাকবে, তাই তো? মানে দুটো যদি একটা মানে একটা যদি মানে একটা আনইভেন সারফেসকে যদি দুটোদের মুখোমুখি আনা হয়, তাহলে কোথাও কোথাও সেটা টাচে থাকবে, কোথাও কোথাও সেটা গ্যাপ থাকবে। যেখানে কন্ট্যাক্ট থাকবে সেখানে কন্ট্যাক্ট হিলিং হবে, যেখানে গ্যাপ থাকবে সেখানে গ্যাপ হিলিং হবে। ভেরি সিম্পল ওয়ার্ড, হ্যাঁ, ঠিক আছে। কন্ট্যাক্ট হিলিং কিরকম, সাপোজ ধরো তাহলে আমি এইরকম একটা সহজভাবে ভাবলাম, এইরকম একটা বোন আর এইরকম ভাবে ভেঙেছে, এইরকম, ঠিক আছে। এখানে ধরো প্লেট দিয়ে বা কিছু ফিক্স করা আছে, তাহলে এই জায়গাটা হচ্ছে কন্ট্যাক্ট আছে, এইখানটা কিন্তু এতটা গ্যাপ আছে, তাই তো? তাহলে এই জায়গাটা হচ্ছে গ্যাপ ফিলিং হবে, এখানটা হচ্ছে কন্ট্যাক্ট ফিলিং হবে। এই গ্যাপ ফিলিংটা কিভাবে হয়, এই দেখো, রিজিড ফিক্সেশনের পরেও যদি স্মল গ্যাপ এট দ্য সাইড লেস দেন 1 mm, এটা একটা শর্ত আছে, 1 mm এর বেশি হলে আমরা সেটাকে রিজিড কনস্ট্রাক্ট বলবো না। গ্যাপ ফিলিংয়ে একটা ডাইরেক্ট হিলিং যখনই হবে, যখন সেই গ্যাপটা হবে লেস দেন 1 mm, ঠিক আছে। তার বেশি হলে সেটা তো রিজিড কনস্ট্রাক্টই হবে না, তখন তো সেটা ইনডাইরেক্ট হিলিংয়ে চলে যাবে, তাই তো? বেশ, এক্ষেত্রে কি হয়, blood vessels from the periosteum, endosteum and Haversian canal invade the gap, brings the osteogenic cell in the gap. Osteogenic cell মানে যারা বোন ফর্মেশন করায়, কে করায়? অস্টিওব্লাস্ট বোন ফর্মেশন করায়, আর অস্টিওক্লাস্ট বোনকে রিজর্ভ করে, মানে বোন খেয়ে নেয় বেসিক্যালি। তাহলে এই ব্লাড ভেসেলসগুলো পেরিওস্টিয়াম থেকে, পেরিওস্টিয়াম মানে এই যে বোনের যে আস্তরণ, মানে বোনের উপরে যে কভারিং, যেটা পেরিওস্টিয়াম। এন্ডোস্টিয়াম মানে ভেতর থেকে, এন্ডোস্টিয়াম মানে ক্যানেল থেকে, এবং হ্যাভার্সিয়ান ক্যানেল মানে হচ্ছে বোনের, হ্যাভার্সিয়ান তো অ্যানাটমিতে পড়েছে বোধহয়, একটা কর্টিক্যাল বোনের যে হ্যাভার্সিয়ান ক্যানেল থেকে, যার মেন যে কনস্ট্রাক্ট, মেন ইউনিট হ্যাভার্সিয়ান ক্যানেল বলে। এই তিনটে জায়গা থেকে ব্লাড ভেসেলসগুলো এই গ্যাপটাকে ভরায়। ব্লাড ভেসেলসগুলো প্রথমে আসে, আগে তো ফ্র্যাকচারের জায়গায় এত ব্লাড ভেসেলস গ্রো করতে হবে, তবে তো না ওই ব্লাড ভেসেলস থ্রু দিয়ে বিভিন্ন রকম অস্টিওজেনিক সেলগুলো ওখানে যাবে, তবে নতুন বোন ফর্মেশন করাবে, তাই তো? তাহলে এখানে আমরা প্রথমে যে গ্যাপটা, সেই গ্যাপটা আগে ব্লাড ভেসেলসগুলো এখানে ইনভেট করার পরে এখানে অস্টিওজেনিক সেলগুলো ওই গ্যাপটাকে ভরাবে, তারপর বোন ডিপোজিট হবে, বোন ডিপোজিট ইন দ্য ফ্র্যাকচার সাইট উইদাউট এনি রিজর্পশন অর ইন্টারমিডিয়েট কার্টিলেজ ফর্মেশন। এখানে রিজর্পশন আর ইন্টারমিডিয়েট কার্টিলেজ ফর্মেশন দুটো ওয়ার্ড আছে, ঠিক আছে, যেটা কন্ট্যাক্ট হিলিং এর ক্ষেত্রে, কন্ট্যাক্ট হিলিং আর গ্যাপের মধ্যে ডিফারেন্ট করে এটা, হ্যাঁ। কন্ট্যাক্টের ক্ষেত্রে কি হয়, গ্যাপের ক্ষেত্রে কি হলো, তাহলে প্রথমে ব্লাড ভেসেলসগুলো ওই জায়গাটাতে ভরলো, সেখানে অস্টিওজেনিক সেল এলো, মানে অস্টিওপ্রোজিনেটর সেল যেগুলোকে বলি আমরা, অস্টিওব্লাস্ট, সেটা এলো এবং ওই জায়গাটাকে ভরাট করলো, আস্তে আস্তে নতুন বোন ফর্মেশন করালো। কন্ট্যাক্টের জায়গা, কন্ট্যাক্ট মানে এইখানে কোনো জায়গা নেই বেসিক্যালি, দুটো হাড় এমনভাবে লেগে আছে, মানে ফ্র্যাকচারটা, যেখানে কোনো কন্ট্যাক্ট নেই। তাহলে কন্ট্যাক্ট যদি না থাকে, তাহলে ওখানে ব্লাড ভেসেলস ইনভেট করবে কি করে, জায়গা নেই ইনভেট করার, তাই তো? দুটো ফ্র্যাকচার হয়ে পড়ে, সেটা এমনভাবে টাচে লেগে আছে, জোর একদম সলিড টাচে লেগে আছে, যেখানে ওখানে কোনো জায়গাই নেই, মানে নতুন ব্লাড ভেসেলস যেখানে ইনভেট করবে বা অস্টিওপ্রোজেনেটর সেল যেখানে যাবে, তার কোনো জায়গাই নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে, শরীরের মানে বডির মেকানিজম কত সুন্দর, দেখো এত সুন্দর মেকানিজম বডির। তখন কি হয়, এইখানে যে এই যে কন্ট্যাক্টের জায়গায় প্রথম আসে হচ্ছে অস্টিওক্লাস্ট মেন যেটা ফ্যাক্টর সেখানে প্লে করে। কি করে সে অস্টিওক্লাস্ট, এই যে ফ্র্যাকচার লাইন বরাবর, মানে ফ্র্যাকচার সাইড থেকে অস্টিওক্লাস্টগুলো এইদিকে এবং এইদিকে, মানে ফ্র্যাকচারের দুই দিকে রিজর্পশন করতে শুরু করে, মানে বোনটাকে খেতে শুরু করে। মানে আমার এখানে কোনো গ্যাপ নেই, আমার শরীর বলছে যদি গ্যাপ না থাকে, তাহলে আমি এখানে হাড় ফর্মেশন করবো কি করে, নতুন হাড়কে আমি গ্রো করাবো কি করে। সেই ক্ষেত্রে বডি তখন কি করছে, যে সেখানে অস্টিওক্লাস্টকে আগে পাঠাচ্ছে, অস্টিওক্লাস্ট পাঠিয়ে কি করে, এখানে হাড়কে খেতে শুরু করে একটু একটু করে, এইদিকে আর এইদিকে, মানে এখানে একটা সিউডো গ্যাপ তৈরি করে। যেরকম এখানে যে গ্যাপটা ছিল, এখানে একটা সিউডো গ্যাপ, মানে সিউডো গ্যাপ আমি বলছি, বাট ইটস নট এ সিউডো গ্যাপ, এখানে একটা গ্যাপ তৈরি হয়। সেই যে গ্যাপ তৈরি হয়, সেই গ্যাপের থ্রু দিয়ে তখন তোমার ব্লাড ভেসেলসগুলো সেখানে ইনভেট করে এবং অস্টিওপ্রোজেনেটর সেল বা অস্টিওব্লাস্ট সেখানে নতুন বোন ফর্মেশন করায়, ঠিক আছে। একটু ডিফিকাল্ট, একটু ইন্টারেস্টিং, এটা এটুকুই বোঝো, অনেক বেশি, এর অনেক ফিজিওলজি আছে, অনেকের মানে পেছনে বায়োমেকানিক্স বলো, অনেক কিছু আছে, সেটা এখন অতটা বোঝার কিছু নেই, পরবর্তীকালে আস্তে আস্তে বুঝতে পারবে এগুলো। আচ্ছা, এখানে গ্যাপ ফিলিং দুভাবে হয়, লেস দেন 3 mm, এটা এতটা জাস্ট দেখে নাও, লেস দেন 3 mm হলে ল্যামেলার বোন ডাইরেক্টলি ফর্ম হয়,
আর 0.5 to 1 mm হলে সেখানে প্রথম ওয়েভন বোন ফর্মেশন হয়, পরে ল্যামেলার বোন ফর্মেশন হয়। মানে যে এই যে গ্যাপ ফিলিংটা কথা বললাম, গ্যাপটা, এই গ্যাপের যে মানে যে এটা তোমার কি বলে তোমার গ্যাপের যে ডায়ামিটারটা, সেটা যদি 0.3 নিচে হয় তাহলে ডাইরেক্ট ল্যামেলার বোন, ল্যামেলার মানে কর্টিক্যাল বোন ডাইরেক্ট ফর্মেশন হয়। আর যদি 0.3 মানে থেকে বেশি হয়, মানে 0.5 থেকে 1 mm পর্যন্ত হয়, তাহলে প্রথমে ওয়েভেন ফর্মেশন হয়, পরে সেটা ল্যামেলার বোন ট্রান্সফার হয় আর কি। আচ্ছা, গ্যাপ ফিলিং আর কন্ট্যাক্ট ফিলিং এর বেসিক ডিফারেন্সটা বুঝতে পারলে? গ্যাপ মানে হচ্ছে যেখানে একটু গ্যাপ থাকবে, কন্ট্যাক্ট মানে সেখানে পুরোপুরি কন্ট্যাক্ট। গ্যাপ থাকলে ডাইরেক্ট অস্টিও মানে তোমার ব্লাড ভেসেলসগুলো এখানে ইনভেট করবে, সেই ব্লাড ভেসেলস ইনভেট করে সেখানে বোন ফর্মেশন করবে। আর কন্ট্যাক্ট হিলিং এ যেখানে কোনো গ্যাপ নেই, তাহলে বডি প্রথমে অস্টিওক্লাস্টকে পাঠাবে সেখানে রিজর্পশন করার জন্য, রিজর্পশন হবে, সেখানে জায়গা তৈরি হবে, তারপরে সেখানে অস্টিওপ্রোজেনেটাস সেল যাবে, এই করবে। কন্ট্যাক্ট হিলিং, ইন্টারফ্র্যাগমেন্টারি গ্যাপ ইজ এসেন্সিয়ালি জিরো, যেটা আমি একটু আগে বললাম। ইন্টারফ্র্যাগমেন্টারি গ্যাপ ইজ এসেন্সিয়ালি জিরো, এই যেটা দেখালাম এখানে কোনো জায়গা নেই। নো ভাস্কুলার অর সেলুলার ইনগ্রোথ অ্যাট দ্য গ্যাপ ফিলিং, মানে সেখানে কোনো এমনই ভাবে যেটা জায়গা নেই যেখানে কোনো ভাস্কুলার বা সেলুলার গ্রো করার জায়গা আছে, মানে সেখানে কোনো জায়গা নেই। তাহলে সেখানে কি হবে? সেখানে আমাদের হিলিং বাই বিএমইউ মানে বোন মেটাবলিজিং ইউনিট দিয়ে সেটা আস্তে আস্তে হিলিং হবে। প্রথম আসে কি অস্টিওক্লাস্ট, অস্টিওক্লাস্ট বিগিন টু কাট অ্যাওয়ে ফ্রম দ্য ফ্র্যাকচার সাইট, তাই তো? অস্টিওক্লাস্ট প্রথম আসছে, যেটা আমি একটু আগে বললাম। অস্টিওক্লাস্ট যেটা বোন রিজর্পশন করে, এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা মানে কি বলবো, একটা ল্যাগ হয়, ল্যাগ মানে অস্টিওক্লাস্ট যে রেটে বোন খায়, অস্টিওব্লাস্ট সেই রেটে বোন ফর্মেশন করতে পারে না স্টার্টিংয়ে। অস্টিওক্লাস্ট যে বোন রিজর্পশন করে সেটা 50 to 80 মাইক্রোমিটার পার ডে, মানে একদিনে 50 to 80 মাইক্রোমিটার বোন রিজর্পশন করে। আর নতুন বোন ফর্মেশন হয় 1 to 2 মাইক্রোমিটার, কোথায় 50-80, কোথায় 1 to 2 মাইক্রোমিটার। তাহলে কি হবে? একটা বোন ধরো ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে যখন রিজর্পশন হবে তখন কি হবে? তাহলে প্রথম 2-3 সপ্তাহ বলো, 1 মাস বলো, তখন যদি আমরা দেখি বা এক্সরেতে দেখি, তাহলে কি মনে হবে? এর ফ্র্যাকচার গ্যাপ তো বাড়ছে আস্তে আস্তে, তাই তো মনে হতে পারে, কারণ অস্টিওক্লাস্ট বেশি রিজর্পশন করেছে, বোন ফর্মেশন তখন হয়নি। এবং এই জিনিসটা আমরা ফেস করি, এই জিনিসটা আমরা ফেস করি ক্লিনিক্সে মানে আমাদের চেম্বারে বসে এই জিনিসটা আমরা ফেস করি। পেশেন্ট 1 মাসে 1.5 মাসের মধ্যে বলে, স্যার আমি যে ফ্র্যাকচারটাকে সুন্দর করে ফিক্স করে দিলেন, এখন তো গ্যাপ বাড়ছে আস্তে আস্তে। ঠিক আছে, তোমরা দেখতে হবে আস্তে যখন ক্লাস করবে না, ফাইনাল ইয়ারে যখন যাবে বা এখনো যখন যাবে, দেখবে অনেক পেশেন্টের প্রশ্ন হয় যে আপনি তো খুব সুন্দরভাবে অপারেশন করলেন কিন্তু সে গ্যাপটা মনে হচ্ছে বাড়ছে। তখন ওদেরকে বোঝাতে হয় যে গ্যাপটা বাড়েনি, এটা নর্মাল প্রসেস, অস্টিওক্লাস্ট রিজর্পশন করে, তার জন্য একটা সিউডো গ্যাপ তৈরি হয়, তারপরে এটা আস্তে 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 নতুন বোন ফর্মেশন হয়। এই যে so the lag between the resorption and formation makes a transient porosity at the compact bond. ট্রানজিয়েন্ট পোরোসিটি হয়, পোরোসিটি মানে ওই যে গ্যাপ তৈরি হলো, মানে এক্সরে দেখলে বা তুমি যদি বনে দেখো একটা 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 রেডিউলেশন একটা জায়গায় দেখতে পাবে, মানে সেখানে কোনো অ্যাপারেন্টলি কোনো বোন নেই, অ্যাপারেন্টলি বোন তো আছে বাট অ্যাপারেন্টলি কিছু নেই দূরতে দেখলে। তাহলে ভিজিবল রেডিওলজিক্যালি ইনিশিয়াল 3 মান্থ, প্রথম 3 মাসের মধ্যে দেখা যায় এটা। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা হচ্ছে একটু বোঝানোর চেষ্টা করে, যেটা আমি এতক্ষণ ডিসকাশন করলাম ঠিক সেই জিনিসটাই, ঠিক আছে, একটু বুঝিয়ে দিই তোমার, তাহলে বুঝতে পারবে। এই দেখো, এইটা হচ্ছে ফ্র্যাকচার সাইড, এখানটা এই দিকটা হচ্ছে ফ্র্যাকচার, মানে এটা একটা বোন, যার এটা বোনের ভেতর দিকে দেখিয়েছে, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে ফ্র্যাকচারটা, ঠিক আছে। মানে এই ফ্র্যাকচারটা মানে কিরকম, ধরো দুটো হাড় এরকম ভাবে আছে, হাড়টা এরকম আছে, তো এটা হচ্ছে ফ্র্যাকচার লাইন, এই দিকটা হচ্ছে ফ্র্যাকচার লাইন, ঠিক আছে। তো ফ্র্যাকচার লাইন এই দিকে একটা দিক, এই দিকে একটা দিক। তো এই দিকে প্রথমে কি করছে, প্রথমে দেখো এটা হচ্ছে অস্টিওক্লাস্ট, এগুলো হচ্ছে অস্টিওক্লাস্ট। হ্যাঁ, অস্টিওক্লাস্ট কেন বললাম এগুলোকে? এটা এটা দেখে কিছু বুঝতে পারছো? এগুলো দেখে কিছু বুঝতে পারছো? তোমাদের এতে ফিজিওলজিতে বা এতে অস্টিওক্লাস্ট তো পড়েছিলে, কার কি ফিচার্স, তাই না, পড়েছিলে না? অস্টিওক্লাস্ট কি কটা নিউক্লিয়াস থেকে, মানে কিরকম অস্টিওক্লাস্ট? মাল্টি নিউক্লিয়েটেড তো, এটা দেখেছো এটা মাল্টি নিউক্লিয়েটেড। আবার অস্টিওক্লাস্টে তোমার ফিমডি থাকে, মানে তার অস্টিওব্লাস্ট হচ্ছে তার কোনো ইয়ে থাকে না, মার্জিন থাকে না, এটা দেখো ফিমডি আছে এখানে, দেখেছো মার্জিনে, এর পেছন দিকে আসছে, এগুলো হচ্ছে অস্টিওব্লাস্ট এগুলো। তো একটা ফ্র্যাকচার যখন হয়, সাপোজ এরকম, এটা ধরো ফ্র্যাকচার সাইটে যেটা বললাম, তো ফ্র্যাকচার সাইট থেকে প্রথমে এইভাবে না রিজর্পশন তৈরি হয়, বোনটা রিজর্পশন হতে থাকে, এটাকে কাটিং কোন বলা হয়, কাটিং কোন, ঠিক আছে। কাটিং কোনটা কিরকম, মানে এটাকে বড় করে দেখাচ্ছি আমি, কাটিং কোন মানে যার কাটিং প্রথমে থাকে অস্টিওক্লাস্ট, এখানে থাকে অস্টিওক্লাস্ট, অস্টিওক্লাস্ট বোনটাকে রিজার্ভ করতে শুরু করে প্রথমে, মানে একদম মার্জিনে থাকে অস্টিওক্লাস্ট, ঠিক আছে, যেটাকে বোনটাকে রিজার্ভ করতে থাকে। অস্টিওক্লাস্টের পেছনে পেছনে আসে অস্টিওব্লাস্ট, পেছনে পেছনে ঢুকে অস্টিওব্লাস্ট, এই যে এখানে এগুলো হচ্ছে অস্টিওব্লাস্ট, এই যে পেছনে যে মার্জিন সেটা হচ্ছে অস্টিওব্লাস্ট।
মানে অস্টিওক্লাস্ট প্রথমে এটাকে বোনটাকে খায়, এই জায়গাটা তৈরি করে, রিজার্ভ করে, একটা বোন পিট তৈরি হয়, এটাকে কাটিং কোন বলে। তার পিছনে পিছনে ওই রাস্তা ধরে যায় অস্টিওব্লাস্ট, তারা নতুন বোন ফর্মেশন করায়, গিয়ে নতুন এই ফ্র্যাকচার হিলিংটা পুরোপুরি কমপ্লিট হয়। দেখো এটা হচ্ছে, দেখো এখানে নতুন বোন তৈরি হচ্ছে, এটাকে অস্টিয়ন বলে, কমপ্লিট অস্টিয়ন মানে নতুন বোন, ফর্মেশন অফ অস্টিয়ন তৈরি হচ্ছে, এটা ব্লাড ভেসেলস ভেতরে ঢুকছে, এটা রিজেপশন ক্যাভিটি মানে যে অস্টিওক্লাস্ট কাটতে কাটতে যাচ্ছে, এখানে আবার কাটবে, এদিকে আবার কাটবে, এদিকে কাটবে, রিজেপশন পিট তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা তো ফাইব্রোব্লাস্ট হলো, অস্টিওব্লাস্ট, এই যেগুলো অস্টিওব্লাস্ট নতুন বোন ফর্মেশন করাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কুইসেন্ট। এগুলো হচ্ছে যে অস্টিওব্লাস্টগুলো আস্তে 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 তার নিজের কাজ সেরে ফেলে, সেগুলো কুইসেন্ট অস্টিওব্লাস্ট হয়, সেখান থেকে অস্টিওসাইট হয়। এগুলো মনে হয় তোমরা অ্যানাটমিতে পড়েছো, অ্যানাটমি ফিজিওলজিতে মনে হয় পড়েছো, যে প্রথম অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট তৈরি হয়, মানে তারা যখন তার নিজের অ্যাক্টিভিটিটাকে যখন কুইসেন্ট মানে ল্যাগ ফেজে চলে যায়, তখন সেটা অস্টিওসাইট হয়ে যায়। তো এটা যে এটা কাটিং কোন, মানে এটা এইভাবে এটা পুরো জিনিসটা একটা মানে তোমার এটা হচ্ছে একটা মাইক্রোস্কোপিক পিকচার আর কি, ঠিক আছে। প্রথমে থাকে অস্টিওক্লাস্ট, তারপরে অস্টিওব্লাস্ট, তারপরে বোন ফর্মেশন হয়। আচ্ছা, এবারে যে স্টেজেস অফ বোন হিলিং, স্টেজেস অফ বোন হিলিংটা কীভাবে ভাগ করতে পারি আমরা, এতক্ষণ জিনিসটা বুঝলাম যে বেসিক ব্যাপারটা কীভাবে হয় বোন হিলিংটা, ঠিক আছে। আচ্ছা, প্রথম যেটা হয় একটা ফ্র্যাকচারের পরে, সেটা হচ্ছে হিমাটোমা ফর্মেশন হয়, হিমাটোমা ফর্মেশন, ঠিক আছে। হিমাটোমা ফর্মেশন কেন হয়? একটা ফ্র্যাকচার হওয়ার পরে সেখানে ব্লাড কালেকশন হবে, হিমাটোমা ফর্মেশন হবে। হিমাটোমা ফর্মেশনের পরে সেখানে ইনফ্লামেশন এবং সেলুলার পলিফারেশন হয়। ইনফ্লামেশন, একটা ফ্র্যাকচার যখনই হলো, ব্লাড কালেকশন হলো, আর যেখানেই ব্লাড সেখানে ইনফ্লামেটরি টিস্যু, দুনিয়ার ইনফ্লামেটরি টিস্যু সেখানে আসবে, তাই তো। যখন ইনফ্লামেটরি টিস্যু কি কি থাকে? লিকোসাইটস থাকে, নিউট্রোফিল থাকে, দুনিয়ার আরও অনেক কিছু ইনফ্লামেটরি টিস্যু থাকে, যেগুলো আসে জায়গাতে। ইনফ্লামেটরি টিস্যু যখন এলো, সেখানে সেলুলার পলিফারেশন হয়, সেটা হচ্ছে 2 উইক্সের মাথায়। তারপরে হচ্ছে ক্যালাস ফর্মেশন। ক্যালাস কি জানো? ক্যালাস, হোয়াট ইজ ক্যালাস? ক্যালাস হচ্ছে সফট বোন, ইনিশিয়াল যে বোনটা তৈরি হয় ওয়েভেন বোন, দ্যাট ইজ এ ক্যালাস বোন। ক্যালাসটাকে দুভাবে বলি আমরা, একটা হচ্ছে সফট ক্যালাস, একটা হচ্ছে হার্ড ক্যালাস। সফট ক্যালাস মানে প্রথম যেটা ক্যালাস তৈরি হয় সেটা হচ্ছে ওয়েভেন বোন, সফট ক্যালাস। পরবর্তীকালে সেটা যখন আস্তে আস্তে রিমডেলড হয়, তখন সেটা হার্ড ক্যালাস হয়। হার্ড ক্যালাস কখন তৈরি হয়? স্টেজ অফ কনসলিডেশনের সময়, মানে 3 to 6 উইকসে, অ্যান্ড স্টেজ অফ রিমডেলিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হিলিং, এটা খুব ইম্পর্টেন্ট হবে, এটা তোমাদের কোশ্চেন আছে কিন্তু, হ্যাঁ। কি কি হিলিংয়ের স্টেজগুলো কি কি? প্রথম হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন, হিমাটোমা ফর্মেশন। 3 নম্বর হচ্ছে ইনফ্লামেশন, সেলুলার পলিফারেশন, 2 উইক্সের মাথায় হয়। স্টেজ অফ ক্যালাস ফর্মেশন 2 to 3 উইক্সের মাথায় হয় ক্যালাস ফর্মেশন, নতুন বোন ফর্মেশন হয়, হ্যাঁ। এটা অনেক সময় তোমাদের এতেও আসে, তোমাদের অস্কিবাইতে কোশ্চেন আসতে পারে যে প্রথম ক্যালাস ফর্মেশন কখন হয়, কোন সপ্তাহ থেকে ক্যালাস ফর্মেশন হতে শুরু করে? 2 to 3 উইক্স থেকে ক্যালাস ফর্মেশন হয়। স্টেজ অফ কনসলিডেশন, মানে যে সফট ক্যালাসটা তৈরি হয় সেটা কনসলিডেট করতে শুরু করে, কনসলিডেট মানে শক্ত হতে শুরু করে, হার্ড হয়, মানে হার্ড ক্যালাস ফর্মেশন হয়। 4 নম্বর হচ্ছে রিমডেলিং। রিমডেলিং কি জিনিস? রিমডেলিং হচ্ছে ধরো নতুন বোন যখন ফর্মেশন হয়, ঠিক আছে, একটা মানে রিমডেলিং হচ্ছে লাইফ লং প্রসেস। একটা নতুন বোন ফর্মেশন হলো, সেটা আবার রিজার্পশন হলো, নতুন করে আবার বোন ফর্মেশন হয়, এটা লাইফ লং প্রসেস চলতে থাকে রিমডেলিং। বোন রিমডেলিং না হলে বোন ব্রিটেল হয়ে যাবে, ব্রিটেল মানে ভেঙে যাবে সহজে। রিমডেলিংটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, যেটা লাইফ লং চলতে থাকে, সবারই ক্ষেত্রে চলছে, তোমার বডিতে চলছে, আমার বডিতে চলছে, সবারই বডিতে চলে এটা।